তা আজকে হচ্ছে এই ছিল গদাধর পণ্ডিত গোস্বামীর তিরোভাব তিথি, সেই সঙ্গে ছিল সচিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়েরও তিরোভাব তিথি। এই ভক্তিবিনোদ ঠাকুর যিনি আজ থেকে কত বছর 1838 সালের এই ভাদ্র মাসের ত্রয়োদশী শুক্লপক্ষে ত্রয়োদশীতে তিনি এই জগতে অবতীর্ণ হইলেন এবং তিনি তার 76 ইয়ার 76 বছর বয়সে, মানে এই 1914 সালের এই আজকের এই দিন হচ্ছে ভাদ্র মাসের আষাঢ় মাসের অমাবস্যা তিথিতে এই গদাধর পণ্ডিতের তিরোভাব তিথিতে তিনিও অপ্রকট হয়েছেন। 76 ইয়ার বয়স তিনি এই জগতে প্রকট লীলা করেছেন। এর ভিতরে তিনি অনেক অলৌকিক কার্য, অদ্ভুত কার্য তিনি জগৎবাসীর জন্য রেখে গেছেন বা করে গেছেন। তিনি এই বীরনগর, নদিয়া জেলার বীরনগরে অবতীর্ণ হইলেন। বাল্যকালে তিনি সেখানে পড়াশোনা করলেন, তারপরে কৃষ্ণনগরে পড়াশোনা করেছেন। পরে কলেজে প্রথম তিনি গ্র্যাজুয়েশন প্রাপ্ত হয়েছেন এবং ছাত্র অবস্থায় তিনি বড় বড় ধর্মসভায় বক্তৃতা প্রবচন করতেন। তারপরে তিনি অনেক পত্র পত্রিকায় ভক্তিমূলক পারমার্থিক প্রবন্ধ রচনা করে পাঠাতেন। তারপরে অল্প বয়সেই তার মাতা তাকে বিবাহ দিয়েছিলেন। তারপরে তিনি তৎকালীন সময়ে যে বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় ছিলেন, তিনি যেখানে পড়াশোনা করাতেন কলকাতায় গিয়ে সেখানে তিনি পড়াশোনা করতেন। তো সেখানে ভক্তিবিনোদ ঠাকুর তার যে বাংলা বর্ণমালা শিক্ষার যে বই আছে বোধোদয় গ্রন্থ, সেখানে তিনি লিখেছিলেন যেন ঈশ্বর নিরাকার স্বরূপ। ওইটা পাঠ করে ভক্তিবিনোদ ঠাকুর তিনি তখন জিজ্ঞাসা করলেন, এই মাস্টারমশাই, আপনি যেন এই গ্রন্থে লিখেছেন যে ঈশ্বর নিরাকার স্বরূপ, আপনি ঈশ্বরকে দেখে উপলব্ধি করে এটা লিখেছেন? তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার ছাত্রদের কাছে স্বীকার করলেন যে না, ঈশ্বর সম্বন্ধে আমার তেমন কোনো ধারণা নাই, প্রচলিতভাবে লোকে যায় যেরকম বলে সেরকমভাবে আমি বলছি ঈশ্বর নিরাকার স্বরূপ। তো যাই হোক, তো সেইভাবে পরবর্তীকালে তিনি যখন বিএ পাস করেন তখন এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রিকমেন্ডেশনে, প্রচেষ্টায় তিনি ভদ্রকের জেলা স্কুলের হেডমাস্টারের পদ চাকরি পেয়েছিলেন। তার আত্মজীবনী গ্রন্থে তিনি লিখেছিলেন, তিনি যখন ওই ভদ্রকের জেলা হাই স্কুলের হলেন কিনা হেডমাস্টারের পদ প্রাপ্ত হলেন, তখন তার বেতন ছিল মাত্র 45 টাকা। তা তিনি বলছেন যে তখনকার দিনে 1 পয়সা দিয়ে একটা বড় ডাব পাওয়া যেত। তখনকার দিনে আবার আধা পয়সা ছিল, যদি একটু ডাব খারাপ হতো তাহলে আধা পয়সায় একটা ডাব পাওয়া যেত। বলছে আমি অনেক সময় কী করতাম, জল তেষ্টা পেলে এই জল না খেয়ে ডাবের জল খেতাম। তারপরে এরকমভাবে তারপর ওখান থেকে বদলি হয়ে মেদিনীপুর জেলায় তিনি স্কুলের হেডমাস্টারি পদ প্রাপ্ত হন এবং এখানে থাকার সময় তিনি প্রাইভেটে LLB পরীক্ষা দেন এবং তখন তিনি ছাপড়া জেলার একটা কোর্টের ম্যাজিস্ট্রেট হন। তারপরে এরকমভাবে তিনি তার কর্মজীবনে বহু জায়গায় বদলি হয়েছেন, ছাপড়ায়, তারপরে এই যে যশোর জেলা, তারপর দিনাজপুর। আর দিনাজপুরে থাকার সময় তিনি চৈতন্য চরিতামৃত গ্রন্থ প্রাপ্ত হয়েছিলেন। চৈতন্য চরিতামৃত গ্রন্থ পাঠ করে তিনি বুঝতে পারলেন যে গোপিকাদের সাথে কৃষ্ণের এই যে লীলা, এটা মহাপ্রভু খুব মানন করেছেন। তখন থেকে তার ধারণা পাল্টালো আর তখন থেকে তিনি এই শ্রীমন মহাপ্রভুর বাণী প্রচার করতে শুরু করেন এবং তিনি অনেক পত্র পত্রিকা সম্পাদন করেছেন। সজ্জন তুষিনী, শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া, শ্রী গৌরাঙ্গ সমাজ এবং বৈষ্ণব গুটিকা। আর এই তারপরে তিনি যখন বদলি হয়ে এই নদিয়া জেলার কৃষ্ণনগরের ম্যাজিস্ট্রেট হন, তখন তিনি এখানে ভজন কুটির নির্মাণ করেন এবং এখান থেকে সুরভিকুঞ্জেতে তিনি নামহট্টের কেন্দ্র করে নামহট্টের মাধ্যমে প্রচার করেন। তার আগে তিনি পুরী জেলার ম্যাজিস্ট্রেট হয়েছিলেন এবং পুরীতে তিনি থাকাকালীন সময়ে প্রতিদিন জগন্নাথ দর্শন করতে যেতেন। তিনি জগন্নাথের মিষ্টি ডাল খেতে খুব পছন্দ করতেন। তো মন্দিরে গেলেই কে যেন এসে তাকে মিষ্টি ডাল দিয়ে দিত। তো যেখানে ভক্তিবিনোদ আসন আছে, যেখানে তার মহাপুরুষ চরণ চিহ্ন আছে, তো বিকাল সন্ধ্যার আগে জগন্নাথকে দর্শন করে মন্দির থেকে বেরিয়ে ওইখানে গিয়ে তিনি বসতেন। অনেক বৈষ্ণবরা সেখানে যেত, তারা অনেক কৃষ্ণ কথা সেখানে আলোচনা করতো। এই জন্য বৈষ্ণবরা তার অনুগামী ভক্ত এটাকে ভক্তিবিনোদ আসন বলেন। তারপরে তিনি ওখান থেকে বদলি হয়ে এই
কৃষ্ণনগরে আসছিলেন। কৃষ্ণনগরে আসার পরে তিনি এখানে যে কিনা সানন্দ সুগতকুঞ্জ এখানে বসতবাটি করেন, ভজন কুটির করেন, আর এখান থেকে প্রতিদিন তিনি কি করতেন, সেই কৃষ্ণনগরে গিয়ে অফিস করতেন। আর এখান থাকার সময়ে তিনি মহাপ্রভুর যে জন্মস্থান তা তিনি আবিষ্কার করেন, এবং তিনি মাঝে মাঝে নবদ্বীপে যে জগন্নাথ দাস বাবাজি মহারাজ তার কাছে যেতেন, কৃষ্ণ কথা আলোচনা করতেন, এবং জগন্নাথ দাস বাবাজি মহারাজকে আনয়ন করে তিনি মহাপ্রভুর এই জন্মস্থান দেখালেন। তখন জগন্নাথ দাস বাবাজি অনুমোদন করলেন, এই হচ্ছে আমার প্রভুর জন্মস্থান, এর প্রচার কার্য শুরু করো। তখন ভক্তিবিনোদ ঠাকুর এই জন্মস্থানের প্রচার কার্য শুরু করলেন এবং নবদ্বীপ ধাম পরিক্রমা গ্রন্থ রচনা করলেন। তাতে তিনি লিখেছেন তার প্রবন্ধে, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই নবদ্বীপ ধাম পরিক্রমার ব্যবস্থা করুন, এই কার্য জগজ্জীবের মঙ্গল সাধন করবে। এবং ইংরেজি 1906 সালে এখানে জন্মস্থানে বৃহৎ আকারে মন্দির তৈরি করলেন, এবং ওখানে গৌরাঙ্গ মহাপ্রভু, বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীপ্রিয়া বিগ্রহ একটা প্রকোষ্ঠে, আরেকটা প্রকোষ্ঠে গৌরাঙ্গ মহাপ্রভু, রাধা মদন মোহন, আরেক প্রকোষ্ঠে সপার্ষদ গৌরাঙ্গ মহাপ্রভু বিগ্রহ স্থাপনা করলেন, এবং বৃহৎ আয়তনে গৌর পূর্ণিমা উৎসব উদযাপিত হইল। এবং তখন সকলেরই যে খেতড়িতে নরোত্তম দাস ঠাকুর, যে শ্রীনিবাস আচার্য ঠাকুরের পৌরোহিত্যে যে প্রথম এই বঙ্গদেশে গৌর পূর্ণিমা উৎসব উদযাপিত হইল, সেই কথা সকলেরই স্মরণ হল। এইভাবে মায়াপুর নবদ্বীপ ধামের প্রচার হইতে লাগল। তো আজকের এই যে তিথিটা, এটা একটা বিশেষ তিথি। এই তিথিতে তিনি অপ্রকট প্রকটে প্রস্থান করেছিলেন, যার জন্য এই দিনে বিশেষ করে এই গৌর এবং ভক্তিবিনোদ ঠাকুরের তাদের অতিমত্ত চরিত্র কথা আলোচনার দিন। বিশেষ করে এই ভক্তিবিনোদ ঠাকুরের অনবদ্য অবদান হচ্ছে কি, তিনি অনেক ভক্তিমূলক গ্রন্থ রচনা করে গেছেন। তখনকার দিনে মানুষেরা কি উপন্যাস পড়তে ভালোবাসতেন, তিনি উপন্যাস আকারে গ্রন্থ রচনা করে এই গৌড়ীয় বৈষ্ণব দর্শন লোকের মাঝে দিয়েছেন। আর পূর্ব গোস্বামীরা যেই সমস্ত অষ্টকম, স্তবতুতি সংস্কৃত ভাষায় রচনা করেছেন, তার সমস্ত কিছু তিনি বাংলা পয়ার ছন্দে অনুবাদ করে গেছেন। বাংলা পয়ার ছন্দে সমস্ত কিছু, শিক্ষা অষ্টকম হইতে আরম্ভ করে যত অষ্টকম তারা সংস্কৃতে লিখেছিলেন, তা বাংলা পয়ার ছন্দে অনুবাদ করেছেন। তো যাই হোক, তো এই দিন তিনি যে এই যে গৃহস্থ আশ্রমে থেকে, তার 7 পুত্র 1 কন্যা ছিল, তো গৃহস্থ চাকরি করতেন, এত কিছু করে যে এত কার্য সম্পাদন করছেন যে কি করে তা সম্ভব, একজন লোকের পক্ষে তা ভাবলে অবাক হতে হয়। এই জন্য তৎকালীন সময়ে অনেক বিশিষ্ট জনেরা তাকে সপ্তম গোস্বামী বলে অভিহিত করেছেন। বৃন্দাবনের সর গোস্বামীদের প্রতি মহাপুরু নির্দেশ ছিল কি, লুপ্ত তীর্থ উদ্ধার করো। 5000 বছর আগে রাধা গোবিন্দ যে লীলা করে গেছেন, সেই তীর্থ লুপ্ত হয়ে গেছে, তা উদ্ধার করো, আর ভক্তি গ্রন্থ প্রচার করো। তাই তাকে অনেকে বলছেন যে আপনি যেই কার্য করে গেলেন, আপনি হলেন সর গোস্বামী। সর গোস্বামীদের পরে যদি গোস্বামী সে থাকে, আপনি মহাপ্রভুর এই যে জন্মস্থান, তার এই যে নবদ্বীপ ধাম লুপ্ত তীর্থ তা আবিষ্কার করেছেন, অনেক ভক্তি গ্রন্থ প্রণয়ন করেছেন, পত্র পত্রিকা প্রকাশ করেছেন, আর বহু মানুষকে কৃষ্ণ ভক্তির পথ দেখিয়েছেন। কাজেই আপনি হলেন সপ্তম গোস্বামী। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।